ছোট তো বলল নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাই ও বেরিয়েছিল। ও ঝিলমিল, লক্ষ্মী মা আমার, তুমি দুধটাকে খেয়ে নাও তো দেখি। মা সত্যি কথা কি বলুন তো, সবসময় ঠেলাটা আমাকেই বুঝতে হয়। কনকের জন্য সবসময় আপনি তো দেখেছেন আমাকে সবসময় কথা শুনতে হয়েছে না। আর মা শোনো, তুমি না বেশি কথা বলো না, পরে দেখবে আমাকেই শাস্তি পেতে হচ্ছে। খুব মুশকিল, ওর জন্য সবসময় কেন কথা শুনবো আমি, ভাল লাগে না। না ও কথা বলিস না রে ঝিলমিল, আমার বড় বিয়ানের বিচক্ষণতার উপরে যথেষ্ট ভরসা আছে। উনি কোনোদিন তোর সঙ্গে আর কোনো অন্যায় হতে দেবেন না। কি বলেন বড় বিয়ান? আমরা মা মেয়ে আপনার ভরসায় বসে আছি। শোনো ঝিলমিল, তুমি কোনো ব্যাপার নিয়ে একদম আর ভাববে না। যতক্ষণ আমি আছি তোমার দিকে কেউ কখনো আঙুল তুলতে পারবে না। এখন থেকে তোমার ভালো মন্দর সমস্ত দায়িত্ব আমার। সত্যি কিছু দিতে চাও তুমি আমায়? টাকা পয়সা আশা করি চাইছো না, আর চাইলেও কি করে যে দেব কি বলো তো, আমাদের অবস্থা তো তোমাদের মতো ভালো না। না জানি, এটাও বুঝি অবস্থা ভালো করার জন্যই তো এত নাটক, এত কিছু। তবে তোমার চিন্তা নেই তিস্তা, আমার চাওয়াটা খুবই সামান্য। কোনো এই ফালতু ফুটেজগুলো বন্ধ করে একটু কাজের কথা এলে হয় না? একটা কথা বলবো, শুধু সেটা রাখার চেষ্টা করবো, তাহলেই হবে। কথা অনুরোধও বলতে পারো। নিজেকে আর নিচে নামিও না তিস্তা, সবার কাছে নিজেকে আর ছোট করো না। ও তোমাকে সত্যি একজন ভালো বন্ধু মনে করে এখন, আর আমি চাই ওর তোমার সম্পর্কে ভালো ধারণাটুকু থাকুক। আর কিছু, ও যদি কোনোদিন তোমার এই খারাপ দিকটা দেখতে পায় খুব কষ্ট পাবে তিস্তা, আর আমি সেটা চাই না। এবার তো দেখছি তোমাকে ওই নোবেল প্রাইজ দিলে হয় শান্তির জন্য। আমি যা বলছি তিস্তা সবার ভালোর জন্যই বলছি। জানি তো, ওই তোমার আবার সবার ভালো টালো চাইবার একটা অভ্যেস আছে না, আমার একদম নেই জানো, একদম পারি না এসব। আমি একটা দিকে কনসেন্ট্রেট করি আর সেটাই পাওয়ার চেষ্টা করি। কিন্তু এভাবে তুমি কিছুই পাবে না তিস্তা, বরং হারাবে অনেক বেশি। এইসব ভয় অন্য কাউকে দেখিও, আমাকে না। আর শোনো, যদি পারো নিজের বরকে আঁচলে বেঁধে রেখে সামলাও। অবশ্য এসব করে কোনো লাভ নেই, কোনো হবে না। সাত্যকী আমার ছিল, সাত্যকী আমারই থাকবে। হ্যাঁ অবশ্য তুমি এবার তোমার ওই বিশ্বাস টিশ্বাসের কথা বলবে, তোমার জন্ম জন্মান্তরের কমিটমেন্টের কথা বলবে, রবিশ। ফ্যাক্ট এটাই, সাত্যকী আমারই থাকবে সবসময়। আসলে সবটা দোষ না তোমারও না, দোষটা তোমার শাশুড়ির। প্লিজ করে ইন্দিরা চৌধুরী দায়িত্ব নিয়ে তোমার আর সাত্যকীর বিয়ে দিয়ে তোমাদের দুজনের জীবনটাকেই স্পয়েল করেছে। অবশ্য তুমি সেই সময় ভেবেছিলে বেশ একটা হীরের খনি পেলাম, কিন্তু সাত্যকীর কথাটা একবার ভেবে দেখো তো, ছোট মার কথা ফেলতে না পেরে তোমাকে বিয়ে করে দিনের পর দিন জাস্ট একটা বোঝার মতো বয়ে চলেছে ও। এটা কতদিন চলতে পারে কোনো? বৌদি, চাঁদের হাটের মতো তোমার সংসার, ঠাকুর তোমাকে দুহাত উজাড় করে দিয়েছে, তবু তুমি চোখের জল ফেলছো। ফেলছি কি আর সাধে ঠাকুরজি, যে ঠাকুর আমাকে সব দিয়েছেন, আমার কোনো স্বাদ অপূর্ণ রাখেননি কখনো। আজকে তার আবরণটুকু আমি রক্ষা করতে পারলাম না, আমার কি মনেও শান্তি আছে ঠাকুরজি? বৌদি, বৌদি একটু শান্ত হও, বসো বসো, এখানে বসো, এসো এসো, তুমি এসো এসো এসো, বসো বসো, হ্যাঁ বসো। বৌদি, সে কষ্ট কি আমারই কম? কেন তুমি কুচিন্তা করছো? তুমি তো ছোট বৌমাকে বলেছো, আর বৌরানিও তোমাকে কথা দিয়েছে, সে কথাকে তুমি ভুলে যাচ্ছ?
নিজেকে বড় অপরাধী লাগছে। মনে হচ্ছে এই অমঙ্গলের শাস্তি ঠাকুর যেন আমাকে দেন। আমার এই সাজানো সংসার, এতে যেন তার আঁচ না লাগে। বলো ঠাকুরজি, ঠাকুর কি আমার কথা শুনবেন না? বৌদি, তুমি একটু স্থির হও। ইন্দু তো বলেছে ঠাকুরের নতুন গয়না গড়িয়ে দেবে। নতুন কি আমাদের মতো পুরনো মানুষের খেদ মেটাতে পারে? পুরনো গয়নার সঙ্গে সঙ্গে পুরনো স্মৃতিগুলো যে সব হারিয়ে যাবে। শুধু ঠাকুরের গয়নাগুলো পেলে কি তোমার মন শান্ত হবে? তোমার বিচে হারটা? ওটা তো শুধু হার নয় ঠাকুরজি, ওটা তো তোমার দাদার বলা কথা, তার স্মৃতি। জানো ঠাকুরজি, তোমার দাদা নিজের হাতে তোমাদের মায়ের ওই বিছে হারখানা আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, আমার সংসারটাকে ফুলের বাগানের মতো সাজিয়ে তোলার পুরস্কার দিলাম তোমাকে আমি। ওই হারটার সাথে সাথে কথাগুলো যে চলে যাবে, আমি কি নিয়ে বাঁচবো? তবে বৌদি শান্ত হও, শান্ত হও বৌদি। একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। উনি যতই হায় হায় করুন, আমি কিন্তু বেশ উত্তেজিত। হায়, কবে যে আমার নতুন গয়নাগুলো পাবো। তুমি যে মানুষটাকে ভালোবাসো বলে, এখনো কিছুই চেনোনি তাকে। তুমি চিনেছো তো? চিনেছো তো? তাহলে আটকাতে পারছো না কেন? আটকাতে পারতাম, কিন্তু আমি চাইনি তোমাদের বন্ধুত্বটাকে নষ্ট করতে। তুমি চাওনি? মানে তুমি অ্যাকচুয়ালি বিশ্বাস করো যে তোমার চাওয়া না চাওয়ার উপর কিছু ডিপেন্ড করে আছে? কনক, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়াতে পেরেছো কারণ আমি সেটা চেয়েছি। দেখো কনক, ইন্দিরা চৌধুরী তোমার আর সাত্তকীর বিয়ে দিয়ে যে ব্লান্ডারটা করে ফেলেছে সেটা সে কখনোই স্বীকার করবে না, কিন্তু এটার জন্য সাফার করেছো তুমি, আর সামনেও তুমিই করবে। হ্যাঁ, সাত্তকীও সাফার করেছে এতদিন, কিন্তু আরও করবে না, আর সেটার প্রমাণ তুমি খুব শিগগিরই পাবে। জানো, কয়েকটা কথা বলতে না খুব রুচিতে বাধে, কিন্তু আমি আজকে বাধ্য হয়েই সেটা বলছি। তোমার সত্যি কখনো মনে হয়েছে যে তুমি সাত্তকীর যোগ্য? কোনো মাথায় একটা ফুল গুজলাম, তারপর এক মাথায় একটা ঘোমটা টানলাম, এই করে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও তো, দেখো তো নিজেকে কেমন লাগে। আমি কিন্তু তোমাকে আগেও বুঝিয়েছি কোথায় তুমি আর কোথায় সাত্তকী, মানে ইটস লাইক হেভেন ডিফারেন্স। কি একটু চটপটে হয়ে উঠলে, দুটো তরবরিয়ে কথা বলতে শিখলে, আর নিজেকে তুমি সাত্তকীর প্যারালাল মন করতে লাগলে। কনক, ভালো কথাই বলছি, জানো তো, সময় থাকতে নিজের একটা ব্যবস্থা করে নাও। আমি যেমন, ও আমাকে তেমনই ভালোবাসে। বলেছে তোমাকে? ও আমাকে কি বলেছে সেটা আমি তোমাকে বলাটা প্রয়োজন মনে করি না, কিন্তু এতদিনে সেটা তোমার বোঝা উচিত ছিল। তুমি না একটা অদ্ভুত মেয়ে কনক, জানো। জাগো জাগো, এবার স্বপ্ন দেখাটা বন্ধ করো, অনেক হয়েছে। একটু প্র্যাকটিক্যাল হও, একটু র্যাশনাল হও কনক। স্বপ্ন তুমি দেখছো তিস্তা, যেটা হওয়ার নয় সেটা নিয়ে ভেবে যাচ্ছ শুধু। আমি যেটা ভাবি সেটা কিন্তু আমি করেও দেখাতে পারি কনক, মেনে নাও এটা। আর যদি না মানতে পারো তাহলে জেনো এবার তুমি একা না, সাত্তকীও সাফার করবে। আমি ওকে তিস্তা
করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে তুমি হয়তো অন্যের ভালোবাসা অন্যের সম্মান কেড়ে নেওয়ার আগে দুবার ভাবো না, কিন্তু আমার নিজের মতোই অন্যের মান সম্মানের কথা ভাবতে হয়। তবে এরপরে ভবিষ্যতে তুমি যদি কোনোদিন আমার রাস্তায় আসো, সেটা তোমার জন্য ভালো হবে না, এইটুকু বলে দিলাম। এটাই আমার তোমাকে শেষবারের মতো সাবধান করা।